বাদশাহের অহংকারী মেয়ে ও গরিব মাছ বিক্রেতার কাহিনী। এখন এটা আমরা দুজন মিলে দেখব, তো চলো দেখা যাক। চলো দেখা যাক। এক অহংকারী রাজকুমারী এক গরিব জেলের উপর অত্যাচার করল। তারপর তার জীবনে নেমে এলো এমন এক ঘটনা যা তাকে ধ্বংস করে দিল। একটি কালো সাপ তাকে দংশন করে, যার কারণে তার মৃত্যু ঘটে। সবাই তাকে কবরস্থানে দাফন করে আসে, কিন্তু পরদিন দেখা যায় কবর ফাঁকা, শরীরটি নেই। কে চুরি করলো তার মরদেহ? জানতে হলে আপনাকে শুনতে হবে এই অদ্ভুত রোমাঞ্চকর গল্পটি। এখন আমরা ফিরে যাই প্রাচীন শামের এক রাজকুমারী, নাম ছিল শাহজাদি বানু। অপূর্ব রূপবতী, কিন্তু অত্যন্ত অহংকারী। যখন সে শহরের বাজার দিয়ে সওয়ারিতে করে যেত, তখন ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া হতো। দোকানিরা তাদের পর্দা নামিয়ে ফেলত। পথচারীরা রাস্তা ছেড়ে গলি খুপচিতে ঢুকে পড়ত। কেউ যদি ভুল করে রাস্তায় থেকে যেত, তাকে মাটিতে মুখ চেপে শুয়ে পড়তে হতো। যদি কেউ এই আদেশ অমান্য করত, তাহলে তার চোখে গরম লোহার রড ঢুকিয়ে দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হতো। একদিন এই রাজকুমারীর সোয়ারি শহরের বাজারে যাচ্ছিল। ঠিক সে সময় একটি বৃদ্ধ পথচারী, যার মাথায় ছিল মাছ ভর্তি ঝুড়ি, ভুল করে বাজারে প্রবেশ করে। সোয়ারি এত দ্রুত গতিতে আসছিল যে সে পেছনে ফিরতে পারেনি। মাটিতে শুয়ে পড়ার সুযোগও ছিল না, ফলে তার সকল মাছ এবং বৃদ্ধ সোয়ারির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। বৃদ্ধ অসহায়ভাবে এদিক ওদিক তাকাতে থাকে। অবশেষে রাজকুমারীর সৈন্যরা তাকে ধরে ফেলে। শাহজাদি তাকে দেখে আদেশ দেয়, দুদিন পর এই লোকের চোখে দুটো গরম লোহার রড দিয়ে উপড়ে ফেলা হবে। সৈন্যরা মাথা নিচু করে বলে, যেমন হুকুম বানু সাহেবা। বৃদ্ধ জেলে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলে, হে রাজকন্যা, আমার ভুল হয়ে গেছে। আমার বয়সের দিকে তাকিয়ে দয়া করুন। আমি গরিব মানুষ, আমায় মাফ করুন। কিন্তু শাহজাদি আরও নির্মমভাবে আদেশ করে, এই হতভাগার চোখ তুলে ফেলো। বৃদ্ধ কাঁদতে কাঁদতে মাছ কুড়িয়ে নিতে থাকে। তার হাত কাঁপছিল, ফলে মাছ আবার পড়ে যাচ্ছিল। সৈন্যরা গালাগালি করতে করতে তাড়িয়ে দিতে থাকে। ঠিক তখনই 16-17 বছরের একটি ছেলে সেখানে এসে দাঁড়ায় এবং দয়া করে মাটিতে পড়ে থাকা মাছগুলো ঝুড়িতে তুলতে সাহায্য করতে থাকে। সৈন্যরা ক্ষুব্ধ হয়ে ছেলেটিকে ধাক্কা দিয়ে বলে, কে বলেছে তোকে এই বুড়োকে সাহায্য করতে? ছেলেটি বলে, এক গরিব বৃদ্ধকে সাহায্য করা কি অপরাধ? এক সৈন্য তখন ছেলেটিকে এক চড় মারে। ছেলেটি ধীর গলায় বলে, তোমরা যত খুশি জুলুম করো, একদিন তো মরতেই হবে। এই কথা তোমার রাজকন্যাকেও জানিয়ে দিও। এই কথা শুনে সৈন্যরা রাগে ফেটে পড়ে। বৃদ্ধ তখন সেই ছেলেকে বলে, তোমার দোয়া কবুল হোক। এই অহংকারী রাজকুমারীর সর্বনাশ একদিন হবেই। এরপর সৈন্যরা বৃদ্ধকে নিয়ে যায় এবং রাজপ্রাসাদে নিয়ে গিয়ে শাস্তি দিতে প্রস্তুত হয়। এদিকে রাজকন্যা বানু রাজভ্রমণ শেষ করে ফিরে আসে। তার উপদেষ্টা গুলজার বললেন, রাজকন্যা, দয়া করে এই গরিব মানুষকে মাফ করে দিন। কিন্তু বানু রেগে গিয়ে বলেন, আমি যখন একবার তীর ছুড়ে দিই তার ফেরানো যায় না। আমি আমার হুকুম ফিরিয়ে নেই না। উপদেষ্টা চুপ করে যান, কারণ বেশি কিছু বললে নিজেই বিপদে পড়বেন। এদিকে সেই রাজকন্যার প্রাসাদ ছিল কঠোর পাহারায় ঘেরা। রাতে ঘুমের সময়ও দাসী ও সৈন্যরা তার পাহারায় থাকত। কিন্তু সেদিন অদ্ভুতভাবে সে আদেশ দেয়, আজ আমি একা ঘুমাবো। রাতে ঠিক সেই ছেলে জানালা দিয়ে প্রাসাদে প্রবেশ করে। সে দেখে ঘরের মাঝে একটি দামি ফুলদানি রাখা, তার ভেতরে বিভিন্ন রঙের ফুল এবং তার উপর একটি লাল হীরকখণ্ড। তার আলোয় পুরো ঘর ঝলমল করছে। ছেলেটি চুপি চুপি হিরেটা নিয়ে নিজের পাগড়িতে রেখে দিয়ে চলে যায়। সকালে রাজকন্যার ঘুম ভেঙে দেখে ঘর অন্ধকার। সে আতঙ্কে ঘণ্টার শিকল টানে, পুরো প্রাসাদ কেঁপে ওঠে। সবাই ছুটে আসে। রাজা ও রানী ছুটে এসে জানতে চান কি হয়েছে। রাজকন্যা কাঁদতে কাঁদতে বলে, আমার হীরা চুরি হয়ে গেছে। রাজার আদেশ, পরদিন সন্ধ্যার মধ্যে চোরকে ধরা না গেলে সবাইকে শাস্তি পেতে হবে। সকাল হতেই রাজা ঘোষণা দেন, যে হীরা উদ্ধার করে আনবে তাকে পুরস্কৃত করা হবে। ঠিক দুপুরবেলা এক তরুণ যুবক, যার মাথায় পাগড়ি, এসে সালাম করে বলে, আমি সেই হীরা নিয়ে এসেছি। রাজা খুশি হয়ে বলেন, পুরস্কার হিসেবে তুমি কি চাও? ছেলেটি বলল, বাদশাহ সালামত,
দুদিন আগে রাজকুমারী বানু এক গরিব বৃদ্ধ পথচারীর চোখ তুলে নেওয়ার আদেশ দিয়েছিলেন। আমি চাই আপনি সেই হুকুম ফিরিয়ে নিন এবং এই 5 জন সৈন্যের পিঠে চাবুক মারা হোক, কারণ তারা সেই গরিব মানুষকে ধরে এনেছে এবং আমাকে অপমান করেছে। বাদশাহ জিজ্ঞেস করলেন, তোমার ওই পথচারীর সাথে সম্পর্ক কি? ছেলেটি বলল, কোনো সম্পর্ক নয়, শুধুমাত্র তার দুঃখ দারিদ্র্য আর অসহায়তা দেখে আমার মায়া লেগেছে। সে যদি ভুল করে রাজকুমারীকে দেখেও ফেলে তাতে রাজকুমারের কি ক্ষতি হতো? বাদশাহ প্রধানমন্ত্রী ফারুক আহমেদের দিকে তাকিয়ে বললেন, এই পথচারীকে আমি ক্ষমা করে দিলাম, তাকে মুক্ত করে দাও, তবে এই ছেলেটিকে এবং 5 জন সৈন্যকেও কারাগারে পাঠিয়ে দাও। ছেলেটি চিৎকার করে বলল, আমার অপরাধ কি? আমি চোর নই। বাদশাহ বললেন, তুমি সেই হীরা চুরি করেছ। ছেলেটি বলল, আমি তো পথচারীকে বাঁচাতে চুরিটা করেছে। বাদশাহ বললেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। ছেলেটি রেগে গিয়ে বলে, যদি আমায় বন্দি করেন তবে মনে রাখবেন একদিন আমি আপনার রাজমুকুট চুরি করব, আর আপনি আমাকে ধরতেও পারবেন না। বাদশাহ বললেন, মূর্খ ছেলে, ভুলভাল কথা বলো না। এরপর তিনি সৈন্যদের ইশারা করলেন এবং তারা ছেলেটিকে ধরে নিয়ে গেল। মন্ত্রীদের আদেশে বৃদ্ধকে মুক্ত করা হয় এবং সৈন্যদের 20টি করে 20 চাবুক মারা হয়। রাজকুমারী হীরা ফিরে পেয়ে খুশিতে বাদশার গলায় ঝাঁপিয়ে পড়ে বলে, আব্বাজান, এই চোরকে কঠোর শাস্তি দিন। বাদশাহ বললেন, আমি তাকে জেলে পাঠিয়েছি এবং ভাবছি আগামীকাল সকালে লোকসমক্ষে তার 2 হাত কেটে ফেলা হবে, যাতে সবাই শিক্ষা নিতে পারে। রাজকুমারী বললেন, এই সিদ্ধান্ত একদম ঠিক। ও তো আপনার রাজমুকুট চুরির হুমকি পর্যন্ত দিয়েছে। বাদশাহ বললেন, ওর হাত কেটে ফেলার আগেই যেন সে আমার ঘরে পৌঁছাতে না পারে। তারপর প্রধানমন্ত্রীকে আদেশ দিলেন, আজ শহর জুড়ে ঘোষণা করে দাও যে কাল সকালে চোরের 2 হাত কাটা হবে, সবাই যেন এসে দেখে। মন্ত্রী বললেন, ঠিক আছে, যদি এখনই তাকে শাস্তি না দেওয়া হয় তবে সে ভবিষ্যতে বড় ডাকাত হয়ে উঠবে। সেই রাতেই মন্ত্রী জেলখানায় ছেলেটিকে জানালেন, তুমি যদি চুরি না করতে তবে এই অল্প বয়সে এত কঠিন শাস্তি পেতে না। ছেলেটি হেসে বলে, তোমরা সবাই পাগল, কে আমার হাত কাটবে শুনি? সূর্য ওঠার আগেই আমি এখান থেকে পালিয়ে যাব। মন্ত্রী জেলারকে আদেশ দিলেন, আজ রাত কড়া পাহারা দাও এবং ভেতরে পুরোপুরি অন্ধকার রাখো। জেলার বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, এই ছেলে তো নয়, একটা পিঁপড়েও বাইরে যেতে পারবে না। রাত কেটে গেল। সকালে মন্ত্রী এসে দেখে হাতকড়া আর পায়ে পরানো শৃঙ্খল মাটিতে পড়ে আছে, দরজা জানালা সব বন্ধ, কিন্তু ছেলেটি নেই। তিনি জেলারকে ডেকে চিৎকার করে বললেন, তুমি পাহাড়ের মধ্যে থেকে ওকে কিভাবে যেতে দিলে? জেলার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমি নিজে রাতভর পাহারায় ছিলাম, একটু পরপর ভিতরে গিয়ে দেখেছি, কিছুই বুঝতে পারছি না ও কিভাবে বের হলো। মন্ত্রী রেগে গিয়ে রাজার কাছে অভিযোগ করলেন। রাজা রাগে গর্জে উঠলেন, যে যতজন সৈন্য রাতে পাহারায় ছিল সবাইকে জেলে ঢোকাও এবং সকাল সন্ধ্যা 20 করে 20 চাবুক মারা হোক। সারা দিন রাজা চরম রাগে থাকলেন, কারো সঙ্গে কোনো কথা বললেন না, এমনকি রানী ও রাজকুমারীকেও দেখা দিলেন না। রাতে তিনি আগেই বিছানায় চলে গেলেন। সকালে রাজকুমারী বাবার কাছে এসে দেখে তিনি বিষণ্ণ। সে বাবার কাঁধে হাত রেখে বলল, আব্বাজান, আপনি এত মন খারাপ করে আছেন কেন? রাজা উত্তর দিলেন, গতকাল ছেলেটি পালিয়েছে আর আজ রাতেই সে আমার রাজমুকুট চুরি করে নিয়ে গেছে। রাজা বললেন, ও এমনভাবে আসে যেন কারো চোখেই পড়ে না, আর যা চায় নিয়ে যায়। রাজকুমারী বলল, আমার মনে হয় সে এই প্রাসাদের কোনো দাসের সঙ্গে মিলে গেছে, না হলে প্রাসাদে প্রবেশ করার সাহস পায় কিভাবে? রাজা বললেন, আমার বিশ্বাস বৃদ্ধ পথচারীর সাথে তার সম্পর্ক আছে, তাই তাকে ধরে আনা হোক আর ঘোষণা দেয়া হোক যে তাকে সাহায্য করবে তাকেও কঠিন শাস্তি দেওয়া হবে। রাজকুমারী বলল, এটা দারুণ পরিকল্পনা। রাজার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে ডেকে পরিকল্পনা জানালেন। মন্ত্রী বললেন, রাজমুকুট ফিরে পেলে ছেলেটিকে নজরদারিতে রাখা উচিত। রাজকুমারী বললেন, ওকে রশিতে বেঁধে আমার ঘরে রাখব, তারপর দেখি কিভাবে পালায়। মন্ত্রী সৈন্যদের আদেশ দিলেন, বৃদ্ধ পথচারীকে ধরে আনো। 1 ঘন্টার মধ্যে সৈন্যরা ঘোড়ায় চড়ে বৃদ্ধকে ধরে আনল। রাজা তাকে রাজকীয় অতিথিশালায় পাঠালেন এবং শহরে ঘোষণা করলেন, বৃদ্ধের চোখ তুলে নেওয়া হবে
এবং তা চিল কাককে খেতে দেওয়া হবে। এই ঘোষণা শুনেই সেই ছেলেটি প্রচণ্ড রেগে গেল এবং বলল, আমাকে ধরতে না পেরে এখন সেই গরিব বুড়ো মানুষটার উপর রাগ ঝাড়ছেন। রাগে ফুঁসে উঠেছিল সেই রহস্যময় ছেলেটি। কিন্তু বাদশাহ আর শাহজাদির এই পরিকল্পনা সফল হওয়া অতটা সহজ নয়। রাত নেমে এলো। পুরো রাজপ্রাসাদে কড়া পাহারা বসানো হয়। এমনকি বাদশাহ নিজেও ছদ্মবেশে প্রাসাদের নিচে টহল দিতে শুরু করলেন। হঠাৎ সন্ধ্যার সময় অদ্ভুত একটা ঘটনা ঘটে। শাহজাদির ঘর থেকে হঠাৎ এক তীব্র চিৎকার ভেসে এলো, যেন আকাশ কেঁপে উঠল। বাদশাহ, মন্ত্রী আর সৈন্যরা হন্তদন্ত হয়ে ছুটে এলেন। ঘরে ঢুকে তারা দেখলেন শাহজাদি মেঝেতে পড়ে আছেন। বাদশাহ ছুটে গিয়ে তার মাথা কোলে তুলে নিলেন এবং সাথে সাথেই রাজ দরবারের চিকিৎসককে ডেকে পাঠালেন। তাবিব অনেক চেষ্টা করেও শেষমেশ কাপা গলায় বললেন, বাদশাহ সালামত, দুঃখের সাথে বলতে হচ্ছে শাহজাদি আমাদের ছেড়ে চলে গেছেন। তাকে বিষাক্ত সাপ দংশন করেছে। বাদশার চোখ থেকে অঝরে জল পড়তে লাগল। তিনি কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার জীবনটা যে একমাত্র এই মেয়ের উপর নির্ভরশীল ছিল, তুমিও তাকে কেড়ে নিলে। অনেকক্ষণ ধরে কাদার পর শাহজাদির দেহটি তুলে এনে খাটে শোয়ানো হলো। ঠিক সেই মুহূর্তে মন্ত্রীর চোখ পড়ল বাদশার রাজমুকুটের দিকে। দেখুন, রাজমুকুট এখানে সিংহাসনের পাশে পড়ে আছে। সম্ভবত চোর গতরাতে এখানে ঢুকেছিল। আরেকজন মন্ত্রী মন্তব্য করলেন, যদি সেই রহস্যময় ছেলেটাই সাপটাকে ছেড়ে দিয়ে থাকে। কিন্তু বাদশাহ তখন তার কন্যার শোকে এতটাই মগ্ন যে এসব কথায় কান দিলেন না। রাত কেটে গেল। পরদিন শাহজাদি বানুকে নিকটবর্তী কবরস্থানে দাফন করা হলো। পুরো দেশ জুড়ে শোকের ছায়া পড়ে গেল। ঘর, দোকান, আদালত সব বন্ধ হয়ে গেল। মসজিদ, মাজারে শাহজাদির জন্য দোয়া চলতে লাগলো। এরপর দিন বাদশাহ তার মন্ত্রীদের সাথে কবর জিয়ারতে গেলেন। কিন্তু তারা গিয়ে দেখেন কবর খোলা, মাটি ছড়িয়ে আছে আর কবরে মৃতদেহ নেই। এই দৃশ্য দেখে বাদশাহ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। পানির ছিটা দিয়ে তার জ্ঞান ফেরানো হলো, কিন্তু তিনি যেন হুঁশে নেই। চারপাশের সবাইকে অচেনা লাগছিল। 4 দিন পর রাজ চিকিৎসকের চিকিৎসায় তার জ্ঞান সম্পূর্ণ ফিরে আসে। তবে তিনি কন্যার মৃত্যুর চেয়ে বেশি ব্যথা পেয়েছিলেন তার দেহ নিখোঁজ হয়ে যাওয়ায়। তিনি গোয়েন্দা নিযুক্ত করলেন চুরি হওয়া মৃতদেহ খুঁজে বের করতে। গোয়েন্দারা সারা দামেস্ক শহর জুড়ে অভিযান চালাতে লাগল। কিন্তু তারা জানত না চোর এরই মধ্যে দামেস্ক ছেড়ে সিরিয়ার সীমানা পেরিয়ে ফেলে। চোর একটি দ্রুতগতির সাদা ঘোড়ায় করে শাহজাদের মৃতদেহ নিয়ে বাগদাদের দিকে এগিয়ে চলেছে। তার বিশ্বাস বাগদাদে সে নিরাপদ আশ্রয় পাবে। কিন্তু তার মনে দুশ্চিন্তা, বাগদাদ শহরে প্রবেশের সময় সে দেহটি কোথায় লুকাবে। একটি ছোট্ট জনপদের কাছে পৌঁছে সে মৃতদেহটিকে ঝোপের ভেতর লুকিয়ে রেখে কাঠের একটি বড় সিন্দুক কিনে আনে। সেই সিন্দুকে লাশ ঢুকিয়ে আবার যাত্রা শুরু করে। রাত ঘনিয়ে এসেছে। বাগদাদের প্রবেশদ্বার বন্ধ হয়ে যাওয়ার সময়। ঠিক তখনই সে ঢুকল। প্রবেশের সময় এক বণিক তার পথ রোধ করে বলল, আমি প্রতি শুক্রবার রাতে এখানে এসে শেষ আগত ব্যক্তিকে আমার অতিথি বানাই। আজ তুমি শেষ মানুষ, তোমাকেই থাকতে হবে আমার সঙ্গে 3 দিন। চোর তখন দুশ্চিন্তায় পড়ল। ভাবল, যদি এই বণিকের বাড়িতে যাই তাহলে লাশের খবর ফাঁস হতে পারে। কিন্তু যদি কোনো সরাইখানায় যাই, ওখানেও ঝুঁকি আছে। অবশেষে সিদ্ধান্ত নিল এই বণিকের সাথে যাওয়াই নিরাপদ। সে বলল, আপনার মতো সম্মানিত ব্যক্তির অতিথি হওয়া আমার সৌভাগ্য। বণিক হেসে বলল, এটা আমার ভাগ্য যে তুমি আমার দাওয়াত গ্রহণ করেছ। সে চোরকে নিজের প্রাসাদসম বাড়িতে নিয়ে গেল। ঘোড়াটি বাইরে রাখা হলো। চোরকে একটি সুসজ্জিত ঘরে নেওয়া হলো। বণিক বলল, এই ঘরেই তুমি থাকো, সব ব্যবস্থা আছে। এই ঘরে জানালা নেই, দরজা এমনভাবে তৈরি যাতে বাইরের কোনো আওয়াজ শোনা যায় না। চোর তাকিয়ে বলে, এই টেবিলের উপর রাখা ময়ূরটি বেশ পছন্দ হয়েছে আমার। বণিক বলল, এটাতে যন্ত্রপাতি বসানো আছে। যখন সবকিছু সক্রিয় হয় তখন এই ময়ূর নাচতে থাকে। চোর বলল, আমি কি এখন ওর নাচ দেখতে পারি? বণিক বলল, এর নাচের সময় নির্ধারিত আছে। সময় হলে এমনি শুরু করবে, কিন্তু মনে রেখো, যখন এটা নাচবে তখন এর কাছে যেও না। চোর অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা তো খুব দামি জিনিস মনে হচ্ছে, কোথা থেকে পেলেন? বণিক বলল, এটা আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তারপর সে হাততালি দিয়ে এক দাসকে ডাকলো এবং বলল,
যদি খাবার প্রস্তুত হয়ে থাকে তবে এখনই পরিবেশন করো। দাস বলল, স্যার, সব প্রস্তুত আছে। বণিক চোরের হাত ধরে ডাইনিং কক্ষে নিয়ে গিয়ে তাকে খাওয়ালো। খাওয়ার পরে বলল, এখন বিশ্রাম নাও, কাল সন্ধ্যায় আবার দেখা হবে। চোর জিজ্ঞেস করল, আপনি দিনে থাকবেন না? বণিক বলল, না, আমি সকালে বের হই আর সন্ধ্যায় ফিরি। চোর খোদা হাফেজ বলে নিজের ঘরে ফিরে দরজা ভেতর থেকে বন্ধ করল। আরাম করে কিছুক্ষণ পর সে সেই সিন্দুক খুলে শাহজাদির দেহ বের করল। তারপর ছেলেটি পকেট থেকে একটি সাদা রুমাল বের করল এবং নিজের মুখে বাতাস করল। হঠাৎই সে মেঝেতে লুটিয়ে পড়ল এবং রূপান্তরিত হয়ে গেল একটি কালো বিষধর সাপে। সে শাহজাদির পায়ে একটি দংশনের চিহ্ন দেখতে পেয়ে সেখানে মুখ রেখে বিষ চুষতে শুরু করল। মুখ ভর্তি বিষ সে একটি পেয়ালায় থুতু দিয়ে ফেলছিল। চুষতে চুষতে যখন রক্ত বের হতে শুরু করলো তখন সে থেমে গেল। এরপর ঘরের এক কোণে গিয়ে কিছু মাটি চাটলো এবং তৎক্ষণাৎ আবার মানুষে রূপান্তরিত হলো। এদিকে শাহজাদির চোখ খুলে যায়। সে শাহিদকে দেখে বলল, আমার গলায় যেন কাটার মতন কিছু বিঁধছে, একটু পানি দাও। শাহিদ একটি গ্লাসে পানি ঢেলে তার হাতে দিল এবং তাকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিল। তারপর ফলমূল এনে খেতে দিল। খাওয়ার পর শাহজাদির শরীরে কিছুটা বল ফিরে এলো। সে জিজ্ঞেস করল, আমি এখন কোথায়? তুমি কে? শাহিদ উত্তর দিল, আমার নাম শাহিদ জামাল, আমি দামেস্কের বাসিন্দা, কিন্তু এখন বাগদাদে আছি। শাহজাদি একটু চুপ করে থেকে বলল, চোখ খোলার আগে আমি একটি স্বপ্ন দেখছিলাম, খুবই ভয়াবহ স্বপ্ন, কিন্তু এখন মনে হচ্ছে সেই স্বপ্নই যেন বাস্তব হয়ে গেছে। এটা কি রহস্য? শাহিদ জিজ্ঞেস করল, স্বপ্নে কি দেখেছ? শাহজাদি বলল, আমি দেখেছি আমি মারা গেছি। আমাকে নদীর ধারে রাজকীয় কবরস্থানে দাফন করা হয়েছে। হঠাৎ কবর খুলে যায় এবং তুমি আমাকে বের করে একটি সাদা ঘোড়ায় তুলে নিয়ে ছুটতে থাকো। তারপর আমাকে এক ঝোপে লুকিয়ে রেখে কাঠের সিন্দুকে ভরে ফেলো। অনেক পরে সেই সিন্দুক খুলে তুমি একটি সাপে পরিণত হয়ে আমার বিষ চুষতে শুরু করো। এই কথা শুনে শাহিদ হতবাক হয়ে গেল। সে ভাবল, এত কিছু জানলো কিভাবে? ও তো জ্ঞানহীন ছিল। শাহজাদি জিজ্ঞেস করল, তুমি কি ভাবছ? বলো না, আমি কি আমার প্রাসাদে আছি? শাহিদ বলল, তুমি যা স্বপ্নে দেখেছ সেটাই বাস্তব। তোমাকে সাপ দংশন করেছিল। তোমার বাবা ভাবেন তুমি মারা গেছো, তাই কবর দেন, কিন্তু আমি জানি সাপে কাটা মানুষ 3 দিন পর্যন্ত বাঁচে, তাই আমি কবর খুলে তোমাকে নিয়ে এসেছি। শাহজাদি অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমাকে চেনো কিভাবে? শাহিদ বলল, আমি একসময় তোমার প্রাসাদে হীরা চুরি করতে গিয়েছিলাম, তখন তোমাকে দেখেছিলাম। শাহজাদি জিজ্ঞেস করল, তুমি সাপে কিভাবে রূপ নিলে? তুমি কি জাদুকর? শাহিদ বলল, আমি জাদুকর নই, তবে আমার বাবা মৃত্যুর আগে এই রুমালটি দিয়েছিলেন। এই রুমালের বাতাসে আমি সাপে পরিণত হই এবং মাটি চেটে মানুষে ফিরে আসে। শাহজাদি চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল। শাহিদ বলল, কি ভাবছ? শাহজাদি বলল, আমি ভাবছি যখন সাপ আমাকে দংশন করে তখন আমার আত্মা যেসব দৃশ্য দেখছিল সেগুলোই যেন স্বপ্ন হয়ে আমার সামনে এসেছে। শাহিদ বলল, আমারও তেমনই মনে হয়, এখন এগুলো ভুলে যাও, ঘুমাও। শাহজাদি বলল, ভোর হলে আমাকে আমার আব্বার কাছে নিয়ে চলো, তিনি আমার জন্য নিশ্চয়ই কাঁদছেন। শাহিদ কঠিন স্বরে বলল, তুমি তাকে ভুলে যাও, আমি তোমাকে নিজের জন্য নিয়ে এসেছি, তুমি আমার সঙ্গেই থাকবে। শাহজাদি বলল, আমি একজন রাজকুমারী, আমি একটা সাধারণ চোরের সাথে থাকতে পারবো না। শাহিদ বলল, তবু থাকতে হবে, কারণ এখন তুমি আর রাজকুমারী নও। যদি পালানোর চেষ্টা করো আমি তোমাকে জীবিত রাখবো না। ঠিক তখনই ঘরের ময়ূরটি তার পাখা মেলে নাচতে শুরু করলো। সাথে বাজতে লাগলো নানা রকম বাদ্যযন্ত্রের শব্দ। ময়ূরের পাখায় লাগানো ছিল রঙিন মুক্তা। সেই মুক্তার আলোয় ঘর আলোকিত হয়ে উঠল। হঠাৎ একটি মুক্তা মেঝেতে পড়ে গেল এবং ময়ূরের নাচ থেমে গেল। শাহিদ সেই মুক্তাটি তুলতে যাচ্ছিল। শাহজাদি তাকে থামিয়ে বলল, ওটা পরের জিনিস, হাত দিও না। শাহিদ বলল, আমি তো চুরি করতে যাচ্ছি না। শাহজাদি বলল, তবু স্পর্শ করো না। শাহিদ ওর কথা মেনে নিল। এরপর শাহজাদি ঘুমিয়ে পড়ল, কিন্তু শাহিদ জেগেই থাকলো। সে ভাবল, সাপ হয়ে ঘুরে দেখি তো এই জাদুকর বণিকের বাড়িতে কি কি রহস্য আছে। সে আবার রুমাল বের করে নিজের মুখে বাতাস দিল এবং সাপে রূপান্তরিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। হবেলির 20-25টি ঘর সে ঘুরে দেখল।
সব ঘরেই দামি জিনিসে ভরা। শেষে সে ছাদে একটি ঘরে পৌঁছালো। এটা একেবারেই আলাদা ছিল। ঘরে শুধু ছিল কঙ্কাল, মৃত মানুষের খুলি আর একটা টেবিল। একপাশে ছিল একটি আয়না, আর জাদুকর ল্যাম্পের চিমনি তুলছিল। ল্যাম্প থেকে ধোঁয়া উঠল, আর সেই আয়নায় স্পষ্ট দেখা গেল সেই মুক্তা, যেটা ময়ূর থেকে পড়ে গিয়েছিল। জাদুকর সেটা দেখে কিছু একটা ভাবছিল। এই দৃশ্য দেখে শাহিদ বুঝে গেল এই লোক বণিক নয়, জাদুকর। আর এই মুক্তা নিশ্চয়ই বিশেষ কোনো গোপন রহস্য বহন করে। তাই সে ভাবল ভাগ্য ভালোই যে ওটা তুলিনি। সে আবার ঘরে ফিরে গিয়ে মাটি চেটে মানুষের রূপ নিল এবং শাহজাদির পাশে কার্পেটে ঘুমিয়ে পড়ল। সকালে দুজনে একসাথে জেগে উঠল। শাহিদ সব ঘটনা খুলে বলল এবং বলল, এখান থেকে পালাতে হবে, এই জাদুকর বিপদ ডেকে আনবে। শাহজাদি বলল, আমিও এখানে আর থাকতে চাই না, চলো দামেস্কে ফিরে যাই। ঠিক তখনই সেই জাদুকর দরজায় এসে হাজির। সে শাহজাদির দিকে তাকিয়ে শাহিদকে বলল, এই মেয়েকে আর কখন এলো? শাহিদ বলল, এই মেয়েটি আমার স্ত্রী। ডাকাতদের ভয়ে আমি ওকে একটি সিন্ধুকে করে নিয়ে এসেছে। জাদুকর চুপ হয়ে গেল। তারপর মেঝেতে পড়ে থাকা মুক্তাটি তুলে আবার ময়ূরের পায়ে বসিয়ে দিল। শাহজাদি বলল, আপনি এখন আমাদের অনুমতি দিন, আমরা এখান থেকে যেতে চাই। জাদুকর বলল, এখনই না, আমি আমার অতিথিদের 3 দিন পর বিদায় দেই। যদি মন অস্থির হয় তবে নাস্তা করে আমার বাগান দেখে এসো। ওখানে এমন সব জিনিস আছে যা দেখে তোমরা বিস্মিত হবে। এই কথা বলে সে চলে গেল এবং কিছুক্ষণ পর নাস্তা পাঠিয়ে দিল। নাস্তায় ছিল সিংহের মাংসের কোরমা, আপেলের মোরব্বা, ময়দার পরোটা, রাজকীয় টোস্ট এবং মধু। শাহজাদি আশঙ্কায় বলল, এর মধ্যে এমন কিছু না থাকে যাতে সে জাদু করে রেখেছে। শাহিদ বলল, আমারও তাই মনে হচ্ছে। এখন আমাদের কি করা উচিত? শাহজাদি বলল, আমরা কিছুই খাবো না, না খেয়ে থাকা ভালো। সাফারির অজুহাতে এখান থেকে পালাবো। শাহিদ এই প্রস্তাবে রাজি হলো এবং সব নাস্তা কালো সিন্ধুকে ভরে ফেলল আর প্লেটগুলো ফাঁকা করে দিল। এরপর জাদুকর এলো এবং দুজনকে নিয়ে বাগানে গেল। সে বলল, আমি বাজারে যাচ্ছি, তোমরা এখানে ঘুরে দেখো, তবে এই বাগানের কোনো কিছুকে ছোবে না। সে চলে গেল। তারা বাগান ঘুরে দেখতে লাগলো। তারা দেখল যে ডালে ফুল ফোটে সেখানে একটি পাতাও নেই। চলতে চলতে তারা পৌঁছালো এক বারাদারিতে। সেখানে অসংখ্য খাঁচা ঝোলানো, প্রতিটিতে এক একটি অপূর্ব পাখি। শাহজাদি বলল, এমন পাখি আমি আগে দেখিনি। শাহিদ বলল, এই জাদুকরের কাছে এসব পাওয়া কঠিন নয়। ঠিক তখনই একটি সাদা পাখি বলল, তোমরা কি আমাদের সাহায্য করবে? শাহজাদি চমকে উঠে বলল, তোমরা কথা বলতে পারো? বলো, কি সাহায্য চাই? পাখিটি বলল, আমরা পাখি নই, মানুষ। এই নিষ্ঠুর জাদুকর আমাদের পাখিতে রূপান্তর করে খাঁচায় বন্দি করেছে। যদি কোনোভাবে তোমরা ছাদে উঠে ল্যাম্প জ্বালাও এবং ধোঁয়া ওঠার পর চিমনি ভেঙে ফেলো, আমরা সবাই মানুষে ফিরে যাব। আরেক পাখি জিজ্ঞেস করল, তোমরা কারা? এই জাদুকরের কে? শাহিদ বলল, আমরা তার অতিথি। পাখি বলল, তোমরা কি ময়ূরের নাচ দেখেছ? শাহিদ বলল, হ্যাঁ দেখেছি। একটা মুক্তা পড়ে গিয়েছিল, কিন্তু আমরা তুলিনি। আজ সকালে নাস্তা এলো, সেটাও আমরা খাইনি। পাখি বলল, এই কারণেই তোমরা বেঁচে গেছ। যদি মুক্তা তুলতে অথবা নাস্তা খেতে, তোমরাও পশুতে রূপান্তরিত হতে বা তার গোলাম হয়ে যেতে। দুজনই রুমে ফিরে এলো। শাহজাদি বিছানায় শুয়ে পড়ল আর শাহিদ ছাদে গেল। সেখানে কাউকে না পেয়ে সে ল্যাম্প জ্বালালো এবং চিমনি তুলল। ধোঁয়া উঠতে লাগলো। সে চিমনিটিকে জোরে মাটিতে আছড়ে ভাঙল। তারপর দ্রুত নিচে নেমে এলো। রুমে এসে দেখে শাহজাদি এক অপূর্ব সুন্দর তরুণের সাথে কথা বলছে। তরুণ সালাম দিল। শাহজাদি বলল, ময়ূরটা গায়েব হয়ে গেছে, আর এই ছেলেটি বলছে সেই ময়ূর ছিল। জাদুকর তাকে পশুতে রূপান্তর করেছিল। শাহিদ বলল, আমি চিমনি ভেঙেছি, তাই জাদুর প্রভাব কেটে গেছে। এখন সবাই আবার মানুষে ফিরেছে। সে বাগানে গেল। দেখে হলুদ ফুলগুলো রঙিন হয়ে উঠেছে এবং দূর থেকে একদল মানুষ এগিয়ে আসছে। তারা কাছে এসে শাহিদকে ধন্যবাদ জানালো এবং বলল, জাদুকর ফেরার আগেই এখান থেকে পালিয়ে যায়। তাদের কার কি অবস্থা জিজ্ঞেস করে শাহিদ জানতে পারল অনেকেই বণিক, কেউ রাজপুত্র, কেউ সওদাগর, কেউ আবার ছদ্মবেশে রাজা। জাদুকর তাদের সব সম্পদ দখল করে রেখেছিল। সবাই বলল, চলো প্রাসাদে গিয়ে নিজেদের মালপত্র খুঁজে আনে। তারা প্রাসাদে গিয়ে যা কিছু পেল তুলে নিল।
অন্য মাল না পেয়ে কিছু দামি জিনিসও নিয়ে নিল। শাহিদও অনেক দামি জিনিস নিয়ে সিন্দুক ভরল। তারপর সবাইকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। প্রহরীরা চিৎকার করলেও কেউ শোনেনি। সবাই শহরের বাইরে একটি তাঁবু গেড়ে বিশ্রাম নিতে লাগলো। এরপর 2244 জন সওদাগর শহরে গিয়ে মাল বিক্রি করল। শাহিদও হাজার হাজার স্বর্ণমুদ্রার জিনিস বিক্রি করে একদিনেই ধনী হয়ে উঠল। এদিকে জাদুকর প্রাসাদে ফিরে এলে প্রহরীরা জানালো, আপনার সব অতিথি আজ সকালে মালপত্র নিয়ে চলে গেছে। আমরা বাধা দিলেও তারা কথা শোনেনি। জাদুকরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে ছুটে বাগানে গিয়ে দেখল ফুল রঙিন খাঁচাগুলো গায়েব। সে ঘামতে ঘামতে ছাদে উঠল। চিমনির টুকরা দেখে চোখে অন্ধকার দেখল। সে কাঁদতে কাঁদতে বলল, হায়, যে চিমনি আমি 10 বছরের সাধনায় পেয়েছিলাম তা ভেঙে গেছে। সে রুমে গিয়ে দেখল ময়ূর গায়েব, খাবার ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে। সব বুঝে গেল, এই ছেলেই সর্বনাশ করল। যদি ও নাস্তা খেয়ে ফেলতো তাহলে ও আমার গোলাম হয়ে যেত। কিন্তু না, ও খুব চালাক, মুক্ত তুলে নে, খায়ও নে। কিন্তু না, এবার ওকে ছাড়বো না। এরপর জাদুকর নিজের ঘরে গিয়ে পোশাক বদলে জ্যোতিষীর বেশে শহর ছাড়িয়ে বাইরে বের হল। সে একে একে লোকজনকে জিজ্ঞেস করতে করতে একটি শিবিরের দিকে এগিয়ে গেল। সেখানে সে গোপনে ঢোকার চেষ্টা করল। তার হাঁটার শব্দ শুনে শাহজাদির সন্দেহ জাগে। তিনি সেই নজুমিকে নিজের তাঁবুতে ডেকে পাঠালেন। মুখ দেখেই জাদুকর দাঁত চেপে ভাবল, এই তো আমার শত্রুর স্ত্রী, আমি একে কিছুতেই ছাড়ব না। এ তো আমার সর্বনাশ করেছে। সে কিছুক্ষণ শাহজাদির হাত দেখে পকেট থেকে একটি বোতল বের করে বলল, এই বোতলটি চোখের কাছে ধরো এবং মনে মনে একটি প্রশ্ন করো। উত্তর তোমার চোখের সামনে বোতলের কাছে ভেসে উঠবে। শাহজাদি বোতলটি চোখের কাছে আনতেই ভেতরে থাকা চেতনা হারানোর ধোঁয়া শ্বাসের সাথে ভেতরে ঢুকে পড়ল। তিনি সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়লেন। জাদুকর চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ দেখছে না। তারপর পেছনের দিক দিয়ে তাকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। এদিকে ঠিক তখনই শাহিদ ফিরে এসে দেখে তার তাঁবু খালি। পাশের লোকদের জিজ্ঞেস করলে তারা জানায়, এক নজুমে এসেছিল কিছুক্ষণ আগে, তারপর আর কাউকে দেখেনি। শাহিদ বুঝে গেল জাদুকরি ওকে ফাঁদে ফেলেছে। তার মনে পড়ে গেল হয়তো ওরা পেছনের দিক দিয়ে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে মাটিতে পায়ের ছাপ খুঁজতে লাগলো। ছাপ দেখে দ্রুত সেদিকেই ছুটল। দূরে সে দেখতে পেল জাদুকর কাঁধে শাহজাদিকে নিয়ে হেঁটে যাচ্ছে। শাহিদ পকেট থেকে রুমাল বের করল। হঠাৎ চিন্তা করে আবার রেখে দিল। সে দৌড়ে এগিয়ে গেল। জাদুকর তাকে দেখে বলে উঠল, খবরদার, কাছে এসো না, না হলে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলব। শাহিদ বলল, হে প্রতারক, নিষ্ঠুর দানব, ওকে এখনই নিচে নামাও, না হলে আমি তোমাকে মাটিতে মিশিয়ে দেব। জাদুকর তখন শাহজাদিকে ফেলে দিল এবং পকেট থেকে এক মৃত হাতের নখর তুলে বলল, যদি বাঁচতে চাও চলে যাও, না হলে মানুষ থেকে পশুতে পরিণত করে দেব। শাহিদ শান্তভাবে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। সে পাশের ঝোপে গিয়ে সাপে রূপান্তরিত হলো। ঘাসের ভেতর দিয়ে চুপি চুপি সে জাদুকরের পেছনে পৌঁছে গেল। জাদুকর যখন শাহজাদিকে তুলতে ঝুঁকেছিল তখনই শাহিদ তাকে পিঠে দংশন করল। জাদুকর ব্যথায় চিৎকার করে পড়ে গেল এবং ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ল। শাহিদ মাটিতে কিছু চেটে আবার মানুষের রূপ নিল। একটা ঝর্ণা থেকে পানি এনে শাহজাদির মুখে ছিটিয়ে দিলে তিনি জ্ঞান ফিরে পেলেন। তিনি চোখ খুলেই বললেন, ও, আমি বুঝতে পারিনি ও যে জাদুকর, সে তো নজুমে সেজে এসেছিল। শাহিদ বলল, আমি সময় মতো এসে পড়ায় ওর খেলা শেষ হয়েছে, চলো ফিরে যাই। এদিকে বণিকেরা ফিরে এলো। সবাই নিজেদের জিনিসপত্র গোছাচ্ছে। সব মাল বিক্রি হয়ে গেছে। সবাই এখন ফিরে যাচ্ছে। শাহিদ বলল, চলুন আমরা বাগদাদের বাদশাহের কাছে গিয়ে পুরো ঘটনা বলি। সবাই এতে সম্মত হলো। তারা বাদশাহের প্রাসাদে পৌঁছালো। বাদশাহ তাদের সাথে সঙ্গে সঙ্গেই দেখা করলেন। তিনি মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন। শাহিদকে বাহবা দিলেন এবং মন্ত্রীদের আদেশ দিলেন, জঙ্গলে গিয়ে জাদুকরের লাশ নিয়ে আসো। এছাড়াও বাদশাহ আদেশ দিলেন সব শিবির গুটিয়ে প্রাসাদে নিয়ে আসা হোক। তিনি সবাইকে তার রাজ অতিথি ঘোষণা করলেন। তৃতীয় দিনে বাদশাহ পুরো জাদুকরের প্রাসাদটি শাহিদকে দান করলেন। তিনি শাহিদকে আরও জমিদারি দিলেন, মাসিক ভাতা নির্ধারণ করলেন। কারণ শাহিদ শুধু বাগদাদকেই নয়, আগত বণিকদেরও রক্ষা করেছে। এই আনন্দের দিনে সব বণিকেরা শাহিদকে মূল্যবান জিনিস উপহার দিল। অন্যান্য রাজা রাজপুত্ররাও উপহার পাঠানোর প্রতিশ্রুতি দিল। শাহিদ জামাল, যিনি একসময় দামেস্কের চোর ছিলেন,
তার বুদ্ধি, সাহস, সহানুভূতি ও সততার কারণে শাহজাদি বানু তার প্রেমে পড়ে গেলেন। শাহিদ প্রথমে ওকে কষ্ট দিতে চেয়েছিল, গরিবদের উপর করা তার নির্দয়তার শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু একসাথে থাকতে থাকতে শাহিদও তাকে ভালোবেসে ফেলল। 1 মাস পর শাহিদ বলল, তোমার বাবা নিশ্চয়ই কাঁদছেন, চলো একবার দেখা করি। শাহজাদি খুব খুশি হলেন। তারা দামেস্কে ফিরে গেল। ওপাশে বাদশাহ ভীষণ অসুস্থ। একমাত্র কন্যার শোকে তার দৃষ্টিশক্তিও দুর্বল হয়ে গিয়েছিল। হঠাৎ মেয়ে ফিরে এলে তিনি স্তম্ভিত। তিনি কাঁদতে কাঁদতে বলেন, তুই কে? আমার মেয়ে তো মারা গেছে। শাহজাদি হেসে বলল, আব্বা, সাপে কাটা মানুষ 3 দিন পর্যন্ত বাঁচে। এই সাহেব দ্বিতীয় দিন আমাকে কবর থেকে বের করে এনে আমাকে বাঁচিয়েছে। তারপর সে পুরো ঘটনা খুলে বলল। বাদশাহ শাহিদকে বুকে জড়িয়ে ধরলেন। 1 সপ্তাহ পর তার রাজকন্যার বিয়ে দিলেন শাহিদের সঙ্গে এবং তাকে তার সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করলেন। বিয়ের পর শাহিদ ও বানু বাগদাদে চলে গেল। মা ছেলের এই সাফল্য দেখে চোখে জল ফেললেন, আল্লাহর কাছে দোয়া করলেন। 10 বছর পর বাদশাহের মৃত্যু হলে শাহেদ জামালি হলেন নতুন বাদশাহ। আর তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায় বিচার আর ভালোবাসা নিয়ে রাজত্ব করে গেলেন। গল্পটা পুরো অন্যরকম ছিল। আমরা এত মন দিয়ে দেখেছি। এখানে আমরা দেখতে পেলাম যে শাহিদ শাহজাদির ঘটনা। শাহজাদি প্রথমে প্রচুর অহংকারী মেয়ে ছিল। কোনো কেউ যদি তাকাতো সঙ্গে সঙ্গে তার চোখ তুলে নিত কিংবা কঠোর শাস্তি দিত। তারপর হঠাৎ করে শাহজাদির সাথে দেখা হলো। শাহজাদি সে অসীম সাহসী, আর সে সমস্ত কিছু কাজই করতে পারে। আর সে আবার সে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, সে হচ্ছে অলৌকিক ক্ষমতারও অধিকারী। তারপর আমরা দেখতে পেলাম যে শাহিদ কিভাবে শাহজাদিকে, সে যে প্রচুর বেশি অহংকারী হয়ে গেছিলো, তাকে কিভাবে সে অহংকার থেকে মুক্ত করলো এবং তাকে বিবাহ করলো। এই পুরো ঘটনাটা আমরা দেখলাম। আর শেষে তাদের শাহিদ আর শাহজাদির বিবাহ হলো। আর শাহজাদিও প্রচণ্ড, সেও ভালো হয়ে গেল শাহিদের সাথে থাকতে থাকতে। আমরা দেখতে পেলাম যে যে বেশি সৎ হয়, প্রতিভাবান হয়, তারা অবশ্যই একটা সাফল্যের পথে শেষ পর্যন্ত পৌঁছায়। আর সবাই তাকে ভালোবাসে। প্রথমে তাকে চোর চোর বলছিল তারা অকারণে, তারপর শেষ পর্যন্ত বুঝতে পারলো যে সে কতটা ভালো আর কতটা হৃদয়বান। এই গল্পটা দেখে প্রচুর ভালো লাগলো। আপনাদের দেখে কেমন লাগলো জানাবেন। এখন আমার মাকে জিজ্ঞেস করি। আমার তো খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো এই গল্পটি। গল্পটি দেখার মতো। ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো হওয়া যায়, কিন্তু পচার সঙ্গে থাকলে পচা হয়। খুব সুন্দর, ভালো লাগলো। আপনারাও দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আমার মনটা ভরে গেল দেখে। আমরা দুজনেই প্রচুর হ্যাঁ, মন দিয়ে প্রচন্ড দেখলাম। এক মনে দেখেছি, খুব ভালো লাগলো। আপনারাও দেখবেন। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, যে কোনো মানুষেরই দেখতে ভালো লাগবে। একটা খুব সুন্দর গল্প। আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেলটা। টাটা।